নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ইজিওয়ে লার্নিং ক্লাসেসের রিজনিং ফ্যাকাল্টি শর্মিষ্ঠা বলি। আজকে আমাদের 3য় নাম্বার ক্লাস। তো আশা করি তোমরা সবাই অবশ্যই প্রথম আর দ্বিতীয় ভিডিওটা দেখে ফেলেছো। যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের বলবো আগে ওই ভিডিওগুলি দেখে তারপর আজকে ক্লাসটা করো। আর ক্লাস করার আগে সবাইকে বলবো পেন আর পেপার বা খাতা নিয়ে সবাই বসবে, কারণ শুধু শুনলেই হবে না, এগুলো করতেও হবে। আর সামনে আমাদের কিন্তু আরআরবি গ্রামীণ ব্যাংকের পরীক্ষা চলে এসেছে আমাদের। তো যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি সবাই অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও, কারণ আমাদের যে প্রারম্ভ ব্যাচটা শুরু হয়েছে এটার মধ্যে খুব দারুণ দারুণ আমাদের কোয়ান্টে ক্লাস চলছে, রিজনিং চলছে, ইনফ্যাক্ট মেইনসের জন্য কিন্তু আমাদের ইংলিশের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা অবশ্যই সেই প্রিপারেশনগুলো ভালো করে করার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, বারবার বলছি আর বেশি দিন নেই, আর 2 days মাত্র আছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। যারা যারা আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসেসের প্রিমিয়াম যে ক্লাসগুলো আছে নিতে চাও, অবশ্যই আমাদের অনলাইন অফলাইন বোথ ব্যাচ অ্যাভেলেবেল আছে। জুলাই থেকে আমার নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, অবশ্যই তোমরা জয়েন হতে পারো। চলো আজকে আমরা যে রিজনিং করব, ফার্স্টেই দেখো একটা নতুন একটা টপিক দিয়ে শুরু করব, যেটা আমি করাইনি লাস্ট 2 days এর ভিডিওর মধ্যে। ফার্স্টে করাবো আজকে ব্লাড রিলেশন। অনেকেই আছো যারা ব্লাড রিলেশনটা করতে চাও না বা পরীক্ষায় অ্যাটেম্প করো না, ব্লাড রিলেশনটা অনেকটা টাফ মনে হয়। বাট আমি মনে করি ব্লাড রিলেশনটা ঠিক আছে, সবগুলো পাজল করে লাস্টের দিকে ট্রাই করো ব্লাড রিলেশনটা করার। এটাও কিন্তু খুব ভালো একটা টপিক আমাদের। কেউ ভয় পাবে না, ব্লাড রিলেশনটা করবে অবশ্যই। এটা অনেক সময় সবার কাছে টাফ মনে হয়, বাট ব্যাপারটা একদমই টাফ না, নিজের মতো করে এটাকে বুঝবে তারপর করবে। তো চলো আমরা আজকে ব্লাড রিলেশনটা করছি। আর প্রথমেই বলছি ব্লাড রিলেশন করার আগে কিছু কিছু টার্মগুলো জানতে হবে, সেগুলো এখন বোঝাচ্ছি, তারপর ব্লাড রিলেশনটা শুরু করছি। যেরকম আমরা ফিমেলকে বুঝাবো, যদি ফিমেল হয় দেন এ কে বুঝাবো মাইনাস দিয়ে, মেল হলে বুঝাই প্লাস দিয়ে। সিবলিংস দ্যাট মিনস তারা আপন যদি ভাই বোন হয়, যদি এ বি আপন ভাই বোন হয় এরকম সিম্বল দিয়ে বুঝায়। আর স্পাউস হলে কি বুঝায়, আমরা এরকম সিম্বল দিয়ে বোঝাই। চলো আজকে আমরা শুরু করছি। দেখো ফার্স্টে যে কোশ্চেনটা আছে, দেয়ার আর 8 মেম্বার্স ইন এ ফ্যামিলি। তো ফার্স্টে আমি লিখে নেব দেয়ার আর 8 মেম্বার্স, এটা আমার জানতে হলে মনে লিখতে হবে, যেহেতু তোমরা জানো। তারপর বললো কি এ ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ জি। এ কি গ্র্যান্ড মাদার, কার গ্র্যান্ড মাদার, জি এর গ্র্যান্ড মাদার। জি এর গ্র্যান্ড মাদার দ্যাট মিনস জি হবে, জি কে আমি এখানে দিলাম, আর এ হলো গ্র্যান্ড মাদার। তাহলে নিশ্চয়ই জি এর মা বা বাবা, কারোর মা হবে কি এ হবে। যেহেতু বলেছে ইজ দ্য গ্র্যান্ড মাদার দ্যাট মিনস এ ফিমেল, তার জন্য আমি এখানে মাইনাস দিলাম, ঠিক আছে। তারপর দেখো কি বললো যে হু ইজ দ্য কাজিন অফ এইচ। হু মানে সাথেরটাকে বোঝায়, হু মানে জি কে বুঝিয়েছে। জি কি কাজিন, কার কাজিন, এইচ এর কাজিন। এবার দেখো কাজিন মানে আপন ভাই বোন না, কাকাত্ব জ্যাঠাত্ব মামাত্ব, বাট তোমার জেনারেশনেই হবে ভাই বোন। তো তার জন্য আমি জি জেনারেশনে লিখে দিলাম এইচ কে, ঠিক আছে। কি লিখলাম যে হু ইজ দ্য কাজিন অফ এইচ, এইচ হলো কাজিন কার, জি এর কাজিন। এবার দেখো নেক্সট কি বললো যে এ ইজ মেরিড টু বি। এ কাকে বিয়ে করলো, বি কে বিয়ে করলো। বিয়ে করলে এরকম সিম্বল দেই, আর যেহেতু বিয়ে করেছে এ কে বিয়ে করেছে, এ ফিমেল, অবভিয়াসলি বি মেল হবে। তারপর দেখো নেক্সট কি বললো, বি হ্যাজ 1 son and 1 daughter। বি এর একটা ছেলে একটা মেয়ে আছে। নর্মালি আমি ভাবি এর একটা ছেলে মেয়ে থাকা যে কথা, বিয়ের থাকা সেম কথা, তো আমি এটা মনে মনে রাখলাম যে তাদের একটা ছেলে একটা মেয়ে আছে। এবার কি বললো দেখো সি ইজ দ্য সন অফ এ, আমি সাইডে লিখছি কারণ আমি সি সন এখানে লিখতে পারতাম, কিন্তু আমি তো জানি না যে সি এর সনে কি জি না। সি এর যে সন, সি যে বললো এর সন, ওরই সন্তান জি কিনা আমি তো জানি না, তো তার জন্য আমি সাইড করে লিখছি যে কি বললো সি ইজ দ্য সন অফ এ, এর সন কে সি। তারপর বললো কি অ্যান্ড ইজ মেরিড টু ই, মানে সি কাকে বিয়ে করেছে, ই কে বিয়ে করেছে, তার মানে কি হবে এটা মাইনাস হবে, এটা যেহেতু প্লাস এটা মাইনাস হবে। তারপর দেখো কি বললো এফ ইজ ওয়াইফ অফ ডি। এটাও আমি জানি না কোথায় বসাবো, আমি এরকম ভাবে লিখছি এফ ইজ ওয়াইফ অফ ডি। এফ কার ওয়াইফ, ডি এর ওয়াইফ, তো ডি অবভিয়াসলি প্লাস হবে। তারপর কি বললো এইচ ইজ দ্য সন অফ ডি, পেয়ে গেলাম। এইচ কার সন, ডি এর সন, এইখানে এইচ আছে, এইচ হবে সন, কার সন হবে, ডি এর সন, ডি আবার প্লাস। এবার দেখো বেসিক সেন্স আমাদের কি বলে 8 জন মেম্বার আছে, তারপর তারা 2 জন বিয়ে করে ফেললো, তাদের কি হয়েছে 2টা সন্তান হয়েছে, অবশ্যই তারাও বিয়ে করেছে, না হলে তো তাদের সন্তান হতো না। তো যেহেতু আমি একটা সন পেয়ে গেছি সি, তো আমাদের বেসিক সেন্স কি বলবে, ফিমেলটা যে মেয়েটা হবে এফ হবে। তো এখানে আমি সনের জায়গায় কি বসাচ্ছি দেখো, এখানে এফ কে আমি এখানে বসাচ্ছি, আর ওদের যে সন্তান
ওকে আমি কি বসাবো, এখানে বসাবো। ঠিক আছে, কি বসাবো, সি কে বসাবো এখানে। সি কাকে বিয়ে করলো, সি বিয়ে করলো ই কে। ঠিক আছে, সি কে বিয়ে করলো। এবার তোমরা অনেকে বলতে পারো যে এখানে সি না বসে ই বসাতে পারতে। ই বসাবো না, কারণ এর সন হলো সি, এর সাথে কিন্তু ই এর কোনো ডাইরেক্ট রিলেশন নেই। এর ছেলে ই কে বিয়ে করেছে, তার জন্য ওদের মধ্যে রিলেশনটা হয়েছে, বিল্ড আপ হয়েছে। এবার সি আর এফ এর মধ্যে রিলেশন আছে, তার জন্য সি এফ কে বসালাম। তারপর দেখো এতটুকু পর্যন্ত আমরা পেয়েছি, আমিও লিখে ফেলেছি। এবার দেখো কি বললো, ই হ্যাজ ওয়ান সন। ই এর কি আছে, একটা সন আছে, তাহলে অবভিয়াসলি জি কি হবে, প্লাস ই হবে। এইবার আমাদের দরকার ছিল কি 8 মেম্বারের, কজন মেম্বার হলো 1 2 3 4 5 6 7 8, আমাদের কমপ্লিট হয়ে গেল 8 মেম্বার। তো বুঝতে পেরেছি আশা করি। তারপর দেখো কোয়েশ্চেনে আসো। কোয়েশ্চেনে কি বলেছে, হাউ ইজ এইচ রিলেটেড টু বি। এইচ কি হয় বিয়ে, এইচ কি হয় বিয়ে, এইচ কি হয় বিয়ে, বিয়ে কি হবে, হাউ এইচ ইজ রিলেটেড টু বি, এইচ কি হয় বিয়ে। এবার এখানে বলেছে গ্র্যান্ডসন, সন, ব্রাদার ইন ল, সন ইন ল ক্যান নট বি ডিটারমাইন্ড। এইচ কি হবে, এইচ হবে কি গ্র্যান্ডসন। ঠিক আছে, এইচ কি হবে, গ্র্যান্ডসন হবে। তারপর আসুন নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে হাউ ইজ এফ রিলেটেড টু বি। এফ কি হয় বিয়ে, এফ হয় বিয়ে কি হয়, ডটার হবে। ঠিক আছে, এবার থার্ড কোয়েশ্চেন দেখো কি বললো, হাউ মেনি ফিমেল মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি। সবগুলো কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে আসবে, দেখে নিও একটু। হাউ মেনি ফিমেল মেম্বার, কজন ফিমেল মেম্বার আছে, একজন। আমি ফার্স্টে বলেছিলাম মাইনাসটাকে কি ডিনোট করি আমরা, ফিমেল ডিনোট করি। একজন ফিমেল, দুইজন, তিনজন, তিনজন ফিমেল আছে, তাহলে আনসার কি হবে 3 হবে। এবার নেক্সট আসো কি বললো, যে ইফ এইচ ইজ ম্যারিড টু আই। যদি এইচ কাকে বিয়ে করত, যদি এইচ আই কে বিয়ে করত, তাহলে দেন হাউ ইজ আই রিলেটেড টু এফ। আই কি হতো এফ এর, আই হতো ডটার ইন ল, যেহেতু ছেলের বউ তার জন্য কি হতো ডটার ইন ল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইটা ছিল আমাদের আজকে ব্লাড রিলেশন, 4টা কোয়েশ্চেন করলাম। যদি না বুঝে থাকো আবার রিপিট শোনো, আবার রিপিট বুঝো, অবশ্যই বুঝতে পারবে। চলো এবার আমরা করাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। চলো নেক্সট আমরা যে রিজনিংটা করবো সেটা হলো বক্স বেস পাজল। ঠিক আছে, তো তোমাদের আমি আগে লাস্টের ভিডিওতে বলেছিলাম যে আমি বক্স বেস পাজল তোমাদের করাবো। আর মনে রাখবে বক্স বেস পাজল খুব ইম্পর্টেন্ট একটা পাজল, এখন ম্যাক্সিমাম টাইম আমাদের পরীক্ষায় আসে। অনেক সময় বক্স দিয়ে বলে, অনেক সময় অন্য কিছু বলে, বাট বক্স বেস টাইপের পাজলগুলো আমরা যেই টাইপ ভাবে করবে, যেভাবে করি সেই টাইপটা খুব ইম্পর্টেন্ট করার। অনেক সময় ফ্লোর বেস পাজলও আমাদের এরকম ভাবে করতে হয়। আমরা নর্মালি কি করি, যেভাবে শিখেছি ওইভাবেই ট্রাই করি সবসময় করার, ফ্লোর বেস 1 2 3 4 লিখে। বাট না, এরকম ভাবে করবে না। আমি আজকে যেভাবে বক্সটা করাচ্ছি, যখন কোনো কিছু মেনশন করা থাকবে না তখন অবশ্যই ফ্লোর হোক বা অন্য কোনো এরকম টাইপের লেন্থে যে পাজলগুলো হয় অবশ্যই ভাবেই করবে। চলো আর আজকে শুরু করছি বক্স বেস পাজল। তোমাদের দেখো কি আছে, বলেছে 8 বক্সেস P Q R S T U V W R kept above just single stack এর মধ্যে রাখা আছে। এটা বলেছে লোয়ার মোস্ট সেলফ নাম্বার ইজ 1 আর টপ মোস্ট 8। এবার দেখো কি বলবে, সবসময় এরকম বলে দেয় কিন্তু অনেক সময় কি হয় মেনশন করে দেয় না, মানে কোনটা ইভেনে, কোনটা অডে, কোনটা লোয়ার মোস্টে, কোনটা টপ মোস্টে। যখন মেনশন করবে না তখন আমরা কি করব, দেখো এখানে কি বলেছে, only one box is kept between P and W. P আর W মাঝখানে কয়টা বক্স আছে, একটা বক্স আছে। এবার দেখো আমাদের বেসিক সেন্সে কি বল, P একটা বাদ দিয়ে W, আবার P একটা বাদ দিয়ে W, কারণ বলেছে না কে উপরে কে নিচে, তার জন্য আমি দুইটা কন্ডিশন নিয়ে নিয়েছি। আমি কিন্তু ওদের মতো ওই 1 2 3 4 গুলো ড্র করিনি, কারণ ওখানে কিছু মেনশন করা নেই তার জন্য। তারপর বলেছে বক্স S is kept immediately above W. W ঠিক উপরে কে থাকে, বক্স S। W এর কি ঠিক উপরে কে থাকে, বক্স S। বুঝতে পারছো? তারপর দেখো কি বলেছে, বক্স R is kept 2 boxes above V. 2 boxes above V মানে V একটা বাদ দিয়ে উপরে R হবে। আমি সাইডে লিখলাম, এখানে বসাবো কোথায় সেটা বুঝতে পারছি না, কারণ এখানে R নেই, V নেই, কিচ্ছু নেই তার জন্য। আর only 2 boxes are kept between W and V. পেয়েছি W কি হবে, দুইটা বাদ দিয়ে V হবে। এটা এরকম ভাবে লিখেছি কারণ আমি জানি না তো কে উপরে কে নিচে, তার জন্য এরকম ভাবে লিখেছি। তারপর দেখো কি বললো, বক্স R and W are not adjacent to each other. R আর W কি হবে না, একসাথে হবে না। এবার আমাদের বেসিক সেন্সে কাজ লাগাও, যদি আমি কি করি, W যদি আমি দুইটা বাদ দিয়ে যদি নিচের দিকে V দিই, V একটা বাদ দিয়ে উপরে R হবে, মানে একসাথে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস W আর V হবে উপরে হবে, W এর উপরে হবে V। তো সেটা মনে রাখবে, এটা বুঝে নিতে হবে আমাদের।
ডব্লিউ দুইটা বাদ দিয়ে ভি কোথায় হবে, উপরেই হবে, আর ভি একটা বাদ দিয়ে কোথায় হবে, আর উপরে হবে। বুঝতে পারলাম? এখানেও সেম, ডব্লিউ দুইটা বাদ দিয়ে ভি উপরে হবে, আর ভি একটা বাদ দিয়ে আর কোথায় হবে, উপরে হবে। বুঝতে পেরেছি? এবার দেখো নেক্সট কি বললো। নেক্সট বললো বক্স ইউ ইজ ক্যাপ্ট ইমিডিয়েটলি অ্যাবভ কিউ। ইউ কোথায় বসে, ইমিডিয়েটলি অ্যাবভ কিউ, কিউ ঠিক উপরে, কিউ ঠিক উপরে বসে। দ্যাট মিনস আমাদের কি লাগবে, প্রপার দুইটা জায়গা খালি লাগবে যেখানে বসাতে পারবো। তারপর বললো কি ইউ ইজ ক্যাপ্ট সামওয়্যার বিলো এস। ইউ আবার কোথায় বসে, এস এর নিচে বসে। আমাদের কয়টা বক্স ছিল টোটাল, 8টা বক্স ছিল। এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এখানে কমপ্লিট, ফুল কমপ্লিট। কিন্তু আমাদের কি লাগবে, ইউ আর কিউ কে বসানোর জন্য প্রপার দুইটা জায়গা খালি লাগবে। এখানে 3টে জায়গা খালি আছে, তাও ডিফারেন্ট ভাবে খালি আছে, একসাথে খালি নেই। দ্যাট মিনস এটা হবে না। বুঝতে পারলে? এবার এখানে দেখো কয়টা খালি আছে, 1 2 1 2 3 4 5 6। এখানে 6টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আবার বলেছে 6টা তো কমপ্লিট হয়ে গেছে, আমাদের 8টা করার জন্য আরো 2টা বক্স লাগবে। কোথায় বসাবো, উপরে বসাবো না নিচে বসাবো, না নিচে একটা উপরে একটা বসাবো? এখানে বলেছে যে এস এর নিচে হবে ইউ আর কিউ। তার মানে কি করবো আমরা, এস এর নিচেই আমাদের বসাতে হবে। এস এর নিচেই প্রপার দুইটা জায়গায় বসাবো ইউ আর কিউ। দেখো এখন আমাদের 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট। এবার বাকি কি আছে দেখো, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, পি কিউ আর এস টি হয়নি, বাস আমাদের বক্স বেস পাজল কমপ্লিট। দেখো আমি যেভাবে পাজলটা করলাম, অনেকে হয়তো বা এটাতে ইউজ টু না, কারণ অনেকে আছে এরকম ভাবে করো না, কিন্তু আমি বলবো অবশ্যই এরকম ভাবে ট্রাই করো। এরকম ভাবে যখন পাজল করবে, ম্যাক্সিমাম পাজল এখন এরকম টাইপের আসে, শুধু বক্স বলে না, ম্যাক্সিমাম পাজল এরকম ভাবে আসে। তো তোমাদের সুবিধা হবে এগুলো করানোর সময়। ফ্লোরটাও এরকম ভাবে আসে, এত কিছু লিখতে হবে না, ডাইরেক্টলি এরকম ভাবে করে নেবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবারও বলছি, যদি কারোর প্রবলেম হয় কোনো কিছু বুঝতে, অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর আমাদের যে প্রিমিয়াম ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও, তো অবশ্যই আমাদের অনলাইন অফলাইন ব্যাচে অবশ্যই জয়েন হতে পারো। চলো এটা আবার মুছে নিচ্ছি, নেক্সট রিজনিং করাবো। চলো আমাদের থার্ড যে পাজলটা করাবো সেটা আরো ইম্পর্টেন্ট একটা পাজল, আনসার্টেন পাজল, যেটা খুব 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 আসে পরীক্ষায় এখন। আজকে আমরা আনসার্টেন পাজলই করবো। আনসার্টেন পাজলটা কি, এখানে বলে দেয় না যে কতজন মেম্বার থাকে, তো তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে এখানে, এ সার্টেন নাম্বার অফ, তো বলবে যেহেতু আনসার্টেন পাজল আছে, এটা বলেছে এ কি বলেছে, সার্টেন নাম্বার অফ পার্সন লিনিয়ার রোতে বসে সবাই কি টুয়ার্ডস দ্য নর্থ। নর্থ মিনস উপরের দিকে দেখছে সবাই, সবাই নর্থ ফেস করছে, মনে রাখবে নর্থ ফেস। দ্যাট মিনস ওদের লেফট এদিকে আর রাইট এদিকে, ঠিক আছে? নর্থ হলে উপরে, লেফট এদিকে হয়, রাইট এদিকে হয়। এবার দেখো কি বলেছে, এ সিজ 4 টু দ্য লেফট অফ সি। এ কোথায় বসে, সি এর 4 টু দ্য লেফট। সি এখানে বসলো, লেফট কোথায় হবে, যেহেতু নর্থ ফেস করছে এদিকে লেফট হবে। আর 4 টু দ্য লেফট মানে মাঝখানে 3টা হবে জায়গা, তাহলে এ বসাবো। এবার বলেছে বি সি 7 টু দ্য রাইট অফ এ। বি কি বসবে, বি সি 7 টু দ্য রাইট, এ 7 টু দ্য রাইটে বসে। আমি 2টা কন্ডিশন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, কারণ অনেক সময় তো আমাদের বসাতে হয়, তার জন্য 2টা আমি নিয়ে নিচ্ছি। বা কি বললো যে বি সি 7 টু দ্য রাইট অফ এ, তাহলে এ 6টা বাদ দিয়ে রাইটে কি হবে, বি হবে। 1 2 3 4 5 6 বি হল, 4 5 6 বি হল। বুঝতে পারলে? তারপর দেখো কি বোঝাচ্ছে, বলছে যে দ্য নাম্বার অফ পার্সনস বিটুইন এ এন্ড সি, the number of person between A and C is same as A and F। মানে A আর C আর A আর F এর মাঝখানে সেম পার্সন আছে। মানে কি, A C আর F এর ঠিক মাঝখানে আছে, ঠিক না? এখানেও এ কমন, এখানে এ কমন, C আর F এর ঠিক মাঝখানে আছে। তাহলে C যদি 3টা বাদ দেওয়া হয়, আবার 3টা বাদ দিয়ে কি হবে, F হবে। এদিকেও সেম, 3টা বাদ দিয়ে F হবে। এখনো পর্যন্ত সেম ভাবে চলছে। চলো নেক্সট, চলো কি করছি বলো। এবার নেক্সট বললো কি, only 5 persons sit between B and D। বি 5টা বাদ দিয়ে, বিটুইন মানে 5টাই হবে, তাহলে লেফটে হতে পারে, রাইটে হতে পারে। আমি 1 2 3 4 5টা বাদ দিয়ে জি বসালাম, আবার 1 2 3 4 5টা বাদ দিয়ে জি বসালাম। বুঝতে পারলে? তারপর দেখো কি বলেছে, the number of persons sitting between F and G is same as G and H। এখানে আবার জিটা কমন, মানে জিটা F আর H এর ঠিক মাঝখানে হবে, জিটা F আর H এর ঠিক মাঝখানে হবে। কি বললো, জিটা কোথায় বসবে, F আর H এর ঠিক মাঝখানে বসবে। এবার দেখো জি এখানে 1 2 3 4টা বাদ দিয়ে F আছে,
ওর রাইটেও 1 2 3 4টা বাদ দিয়ে কে হবে, এইচ হবে, যেটা ঠিক মাঝখানে হবে। আর এদিকে দেখো জি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16টা বাদ দিয়ে এফ আছে, তাহলে জি 16টা বাদ দিয়ে কে হবে, এইচ হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা বাদ দিয়ে কে হবে, এইচ হবে। বুঝতে পারলে তোমরা? আমি ছোট করে দিলাম বোঝার জন্য, না 16টা আছে এখানে। এবার দেখো কি বলেছে, This is 4 to the right or right hand. D কোথায় বসে, 4 to the right hand এ বসে। আচ্ছা, রাইট হ্যান্ড থেকে 4তে বসে D। আর কি বলেছে দেখো, and is an immediate neighbor of B. B এর আবার ইমিডিয়েট নাইবার কে, B এর ইমিডিয়েট নাইবার হলো কে, D। D অবশ্যই এখানে হবে। আর 4 to the right hand, রাইট হ্যান্ড থেকে কি হবে, 4th হবে, 4th from the right। তাহলে এই যে রাইট হ্যান্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, আমি অ্যান্ড গুলোকে কি করি, বোল্ড করে দিই বোঝার জন্য। আচ্ছা, এবার এখানে আসো, যদি ডি আর বি ইমিডিয়েট নাইবার হয়, যেহেতু বললো এখানে ইজ অ্যান ইমিডিয়েট নাইবার অফ বি, যদি আমি ডি কে এখানেও বসাই এখানেও বসাই, যেখানেই বসাই না কেন, আমি কি এটা 4 টু দ্য রাইট বসাতে পারবো, পারবো না। তার জন্য এটা কি হবে, কাটা হবে। এবার দেখো এটাতে ফোকাস করতে হবে আমাদের। এবার কি বলেছে, এইচ সিজ 12 ফ্রম দ্য লেফট হ্যান্ড অফ দ্য রোড। লেফট হ্যান্ড থেকে এইচ আবার 12, এই যেখানে আছে অলরেডি। এবার 12 নাম্বার মানে কি, এই সাইডে ওর লেফটে কি হবে, 11টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে এটা হবে ওর লেফট হ্যান্ড। এবার দেখো কি বলেছে, নট মোর দেন 20% আর দেয়ার ইন দ্য রো, মানে এই রোটাতে 20 বেশি মানুষ থাকবে না। এবার কয়টা আছে আমি বলে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, বাস পারফেক্ট। 20 বেশি হয়নি, 20 কমই হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা খুব ইম্পর্টেন্ট একটা পাজল। তো আশা করি বুঝবে। যদি প্রবলেম হয় কিছু বুঝতে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। চলো নেক্সট যে আমরা পাজলটা করবো, এটা আমাদের আজকে লাস্ট পাজল, সেটা হলো মান্থ বেস পাজল। খুব ইম্পর্টেন্ট মান্থ বেস পাজল। চলো শুরু করছি। ফার্স্টে আছে জানুয়ারি, এপ্রিল। অনেকে আছে জানুয়ারি লিখবে, লিখবে না, শর্ট শর্ট করে লিখবে। এপ্রিল বুঝতে যেন পারো, বাস এতটুকু লিখবে। মে, জুন, অগাস্ট, সেপ্টেম্বর। এবার আমি বলেছিলাম যে মান্থ বেস পাজল করতে গেলে আমাদের কি করতে হবে, সাইডে লিখতে হবে যে কোন মাসটা কত দিনে যায়। ঠিক আছে, জানুয়ারি মাস 31, এপ্রিল 30, মে, জুন, জুলাই আগস্ট 31, সেপ্টেম্বর 30। এবার দেখো কি বলেছে, বলেছে ই ওয়াজ বর্ন আইদার মে অর জুন। ই হয় মেতে হবে, নয় ই জুনে হবে, ওটা বলেই দিয়েছে। তারপর বললো যে and was 2% before D, and E 2% before D, মানে D একটা বার D, E হবে উপরে, D এখানেই হবে, এদিকে D এখানে হবে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, বলেছে the number of persons elder than E is same as younger than A. E আর A সেম সিকোয়েন্সে চলে, মানে দুইটা বাদ দিয়ে E হলো, এখানে দুইটা বাদ দিয়ে A হবে, এদিক থেকেও সেম দুইটা বাদ দিয়ে E হলো, উপর থেকে দুইটা বাদ দিয়ে A হবে। তারপর দেখো কি বললো, the number of person born between A and D is same as B and F. A D একসাথে আছে, তাহলে B F ও একসাথে হবে। এবার একসাথে জায়গা এটাই খালি আছে, তার মানে B এখানে হলে F এখানে হবে, আর F এখানে হলে B এখানে হবে। এই দিকে আসো, এই কন্ডিশনে আসো, A দুইটা বাদ দিয়ে D আছে, তাহলে B ও দুইটা বাদ দিয়ে F হবে। যদি আমি B কে এখানে বসাই, দুইটা বাদ দিয়ে F বসার জায়গা আছে, নেই। B কে এখানে বসালে দুইটা বাদ দিয়ে F বসার জায়গা আছে, বা F বসালে B বসার জায়গা আছে, তাহলে B এখানে হলে F এখানে হবে, আর B এখানে হলে F এখানে হবে। বাকি থাকে কে, C, C কে বসে দিলাম, C তো এখানেই হবে। এবার পরের লাইনটা পড়ো, বলেছে F was elder than A. F কার বড়, এর বড়, F এর থেকে বড়, তাহলে F কোথায় হবে, F was elder than A, who was younger than C. who মানে A, কার ছোট, C এর ছোট। এখানে কি C এর ছোট, A, এখানে C এর বড় হয়ে গেছে, আর এখানে C এর ছোট A আছে। আর বলেছে F was elder than A, F বড় কার থেকে, এর থেকে বড়, তাহলে এখানে F হবে আর এখানে B হবে। বাস আমাদের পাজল কমপ্লিট। তো আজকের মতো তোমাদের 4টা আমি করালাম, অবশ্যই তোমরা বুঝতে পারবে, কারণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর বারবার বলছি, তোমরা কিন্তু ক্লাস করার সময় পেন
খাতা নিয়ে বসবে, কারণ না লিখে বুঝে কিছু হবে না, বুঝতে তো হবেই। আর বারবার রিপিট করে শুনবে, না বুঝতে পারলে বারবার রিপিট করে শুনবে। আবারও বলছি, তোমাদের একটা অ্যালার্ট দিচ্ছি যে আমাদের কিন্তু আরআরবির কিন্তু নোটিফিকেশন মানে যে দিয়েছে পরীক্ষার ফর্ম ফিল আপের প্রায় টাইম শেষ। তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। এনি কাইন্ড অফ প্রবলেম, শুধু অ্যাডমিশনই নিতে হবে আমাদের কোচিংয়ে, কিছু জানতে গেলে একদমই না। নিচে যে নাম্বারটা দেওয়া থাকে অবশ্যই তোমরা ফোন করে যে কোনো টাইপসের কোয়েশ্চেন তোমরা করে জানতে পারো যদি প্রবলেম। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আজকে। নমস্কার, জয় মা।